দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান, অধ্যাপক এবং সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের সঙ্গে আরও রয়েছেন ডক্টর এটিএম হাসিবুল হাসান পরাগ, কনসালটেন্ট ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর এস.এম. মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক এবং সহযোগী কনসালটেন্ট নিউরোমেডিসিন বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আজকে একটা বড় প্যানেল নিয়ে আমরা বসেছি, এর পেছনে একটা অনেক বড় কারণও আছে। এই ফুটবল ওয়ার্ল্ড কাপে একটা বিশেষ সমস্যার কথা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে কনকাশন, এবং সাবস্টিটিউশন প্রোটোকলেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। 5 জন সাবস্টিটিউট প্লেয়ারের পরে কারো যদি কনকাশনজনিত সমস্যা হয়, সেই টিম কিন্তু একটা কনকাশন সাব পাবে। ক্রিকেটে সেটা আগে থেকেও ছিল, ফুটবলে এবার প্রথমবারের মতো দেখা হয়েছে। পরাগ স্যার, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নের জায়গাটা, কনকাশন জিনিসটাকে এত গুরুত্ব দিয়ে আসলে কেন দেখা হচ্ছে? ক্রিকেটেও দেখা হয়, ক্রিকেটে কারো মাথায় যদি বল লাগে সঙ্গে সঙ্গে একটা কনকাশন সাবের ব্যবস্থা আছে। ফুটবলে এই বিশ্বকাপে খুব গুরুত্বের সহকারে দেখা হলো, যেটা এত বছর ধরে, প্রায় 100 বছর ধরে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কখনো এত গুরুত্ব সহকারে কনকাশনকে দেখা হয় নাই। কেন কনকাশনকে এত গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ফুটবলের মতো যে স্পোর্টসগুলো আছে, যেখানে সরাসরি হেডে বলের কন্ট্যাক্ট বা ফিজিক্যাল কন্ট্যাক্টের যে জায়গাটা আছে, সেখানে এই ধরনের ইনজুরির চান্সটা বেশি থাকে। ইভেন ক্রিকেটেও যদি কারো মাথায় বল লাগে, বা সেটা ব্যাটসম্যানের হোক অথবা যিনি ফিল্ডিং পজিশনে আছে তার যদি হয়, সেখানে এই ধরনের কনকাশন ইনজুরির চান্স থাকে। এবং কনকাশনটা শুরুতে কিন্তু খুব মাইনর ইস্যু থাকে, অনেক সময় বোঝাও যায় না। হয়তোবা পেশেন্ট এই প্লেয়ারের মাথায় একটা বল লাগলো, বা উনি একটা হেড করলেন, গোল দেওয়ার জন্য হেড করলেন, হয়তো ওনার একটু বমি বমি ভাব বা একটু মাথাটা ডিজি ভাব হতে পারে, বা ওই ধরনের খুব বড় কোনো সিমটম নাও হতে পারে, যেটা কিন্তু উনি ইগনোর করতে পারেন। এবং উনি যদি জিনিসটাকে ইগনোর করেন, তাহলে কিন্তু এটা একটা পরবর্তীতে বড় সমস্যা হিসেবে দেখা দিবে। এবং আপনাদের হয়তো মনে আছে 1998-এ আবাহনী মোহামেডান এই খেলার সময় রমন লাম্বার যে ঘটনাটা, এটা আমাদের ওই সময় কিন্তু সবাইকেই কিন্তু নাড়া দিয়েছিল। এবং উনি কিন্তু হেলমেট ছাড়া, এবং উনি যেই শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে যে উনি ফিল্ডিং করতে এসেছিলেন ওভারের মাঝখানে, এবং এটা কিন্তু কেউ তখন চিন্তা করেনি। এবং উনিও ইনিশিয়ালি কিন্তু ওনার ইনজুরিটা যে এত বেশি, ইনিশিয়ালিও কিন্তু বোঝা যায়নি, যে কারণে কিন্তু ডিসিশন নিতে দেরি হয়েছে, হসপিটাল পর্যন্ত যেতে দেরি হয়েছে, এবং উনি কিন্তু 3 দিনের মধ্যেই উনি কিন্তু চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। সো এই জন্যই আসলে এই জিনিসটাকে এখন মানুষ এত বেশি গুরুত্ব দিয়ে দেখছে, অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। স্যার, আমার যে খুব বেসিক একটা প্রশ্ন দেখি, যে কোনো একজন প্লেয়ারের মাথায় যখন বল লাগে, বা ফুটবলে যখন কোনো একটা হেড এরকম সাসপেক্টেড কনকাশন হয়, ফিজিও বা টিম ডক্টর মাঠে এসে কয়েকটা পরীক্ষা করেন, আঙ্গুল নাড়াচাড়া করেন, অনেক সময় দেখা যায় তাকে কিছু করতে বলেন। এটা আসলে স্যার কিভাবে ডিটেক্ট করা হয় যে ওই প্লেয়ারের কনকাশন জনিত কোনো মানে প্রবলেম আছে কিনা, মানে যে প্রোটোকলটা মেনটেন করা হয়, এটা আসলে কি কি প্রোটোকল দেখে আপনারা বুঝেন যে ওই প্লেয়ারের প্রবলেমটা হচ্ছে বা এরকম আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে যখন একটা প্লেয়ারের এরকম কনকাশনের সাসপিশন যখন আমাদের থাকে, আমরা আগে তাকে জিজ্ঞাসা করি, কিছু কোশ্চেন করি, যে আপনার কি ধরনের, যেমন আপনার মাথা ব্যথা হচ্ছে কিনা, তারপরে স্মৃতিভ্রম হচ্ছে কিনা, ঘটনাগুলো পুরোপুরি আপনার মনে আছে কিনা, তারপর আপনার বমি হচ্ছে কিনা, এরকম সিমটমগুলো আমরা প্রথমে আগে পেশেন্টের সাথে ডিসকাস করার পরে তারপরে আমরা বলি হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি। নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আমরা পেশেন্টের ব্রেইন ফাংশন রিলেটেড কিছু কোশ্চেন করি, তার জ্ঞানের মাত্রাটা কেমন আছে সেটা দেখি। তারপর আমরা ক্রেনিয়াল নার্ভসগুলো এক্সামিন করি, যেমন আপনি যেটা বলেন যে চোখে এক্সামিন করি, আমরা চোখের নার্ভগুলোকে এক্সামিন করি, এবং ক্রেনিয়াল নার্ভসগুলোকে এক্সামিনেশন করে আমরা আসলে অ্যাসেস করার চেষ্টা করি যে তার যে ইনজুরিটা হয়েছে, এই ইনজুরিটার মাত্রা কেমন, এটা কি অনেক বেশি ধরনের নাকি ছোট ইনজুরি, এভাবে আমরা অ্যাসেস করার চেষ্টা করি। স্যার, আপনার কাছে যদি আমি একটু আসি একজন অর্থোপেডিক সার্জন হিসেবে, এই ধরনের কনকাশন ইনজুরি যখন হয়, সেটার সঙ্গে কিন্তু আবার সার্ভাইকাল ইনজুরিতেও অনেকে ভুগে থাকেন। আমি এরকম অনেক প্লেয়ারকে দেখেছি যে একই সঙ্গে কনকাশন হচ্ছে, আবার সার্ভাইকাল প্রবলেমও হচ্ছে। সো এই দুইটাকে কোলাপ করে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে তখন কিভাবে মেনটেন করা হয়? হ্যাঁ, দুইটা যদি একসাথে হয় তাহলে আসলে ব্যাপারটা খুবই সিভিয়ার, এবং ট্রিটমেন্টটাও সেরকম ভিগোরাস, খুবই স্ট্রং হতে হবে। আসলে কনকাশনটা হয় সাধারণত যখন ব্রেনে লাগে, ধরো এক পাশে হিট লাগলে অনেক সময় দেখা গেলো প্রথম দিকে যেটা হয়, এটা কিন্তু ব্রেনটা তো আসলে ফিক্স না, সে একটু মুভ করে সেরিব্রাল ফ্লুইডের উপরে, তো সেই জন্য সামনে লাগলে তার কিন্তু দেখা গেল লাক্সের সামনে
ব্লিডিং হচ্ছে পিছনে, জি। এটাও একটা খুবই মানে আস্তে আস্তে। এই জন্য প্রথমে যেটা বলা হয় যে টেস্টগুলা, সেইগুলো বিশেষ করে আমাদের এখানে আমরা যা নার্ভে একটা গ্লাসগো কমা স্কেল আছে, টিপিক্যাল ইএমভি বলে, জি। আই মুভমেন্ট, তারপর মোটর অ্যান্ড ভোকাল, তিনটা টিপিক্যাল একের পর পর আমাদের গ্রেডিং করা আছে। তো ইএমভিতে যদি গ্লাসগো কমা স্কেলের টোটাল মার্ক তার 15, সে যদি কারো 3 হয়ে যায়, তাকে বুঝতে হবে যে সিভিয়ার নেচার, তাকে হসপিটালাইজ করতে হবে, সাথে সাথে তাকে যে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যদি 8-এর উপরে যদি সে স্কোর করতে পারে, তাহলে বোঝা যাবে একটু নেচার কম, কিন্তু যদি 12-13 থাকে বোঝা যাবে খুব মাইনর। তখন তাকে ওই প্রথমে আর যে কটা খুব মানে সিমটম খুব ডেফিনেটলি জিজ্ঞেস করতে হয়, তোমার কি মাথা ব্যথা করছে কিনা, বা মাথা ঘোরায় কিনা, অথবা বমি আসে কিনা। জি। যদি বমি করে, তাহলে ওই 8-এর উপরে যারা, তাদেরও কিন্তু 24 আওয়ার্স তাকে একেবারে হসপিটালে ভর্তি রেখে অবজার্ভ করতে হবে। কারণ এই ব্লিডিংটা প্রথমে হয়তো অল্প হয়নি, আস্তে আস্তে হতে হতে যখন বেশি হয়ে যাবে, সাডেন সে কোলাপস করে ফেলবে। এটা হলো সেই জন্য ওইটা হবে যে শুধু কনকাশন হেডে যদি থাকে, কিন্তু সেটা যদি আবার নেকে হয় এবং চান্স বেশি। কারণ হলো যখন বল হেড করে তখন কি হয়, জাস্ট সে এরকম সামনে যখন বল জি। টোটালি হিট করে, জি। আর আবার ওই প্লেয়ারও যখন করে, দুজন যখন সাডেন কলিশন, তখন আবার সে এক্সটেনশন। তো হাইপার এক্সটেনশন, হাইপার ফ্লেকশন, দুইটা মুভমেন্টই যখন হয়ে যায় এবং এভরি চান্স, তখন তাকে সার্ভাইকাল স্পাইন ইনজুরি হয়ে যাবে। সার্ভাইকাল স্পাইন ইনজুরি প্রথমে দেখা যাবে সে হয়তো একবারে পড়ে আছে, তাকে প্রথমে বলা হয় দেখি আপনি হাত ধরেন, তখন যদি হাত না ধরতে পারে বোঝা যাবে যে নার্ভ ইনভলভ হয়ে গেছে। পাও তাই, সার্ভাইকাল হলে টোটাল প্যারালাইসিস মানে কোয়াড্রিপ্লেজিয়া হয় সাধারণত। তো সেইটা যদি হয় তাহলে ট্রিটমেন্টটা দুইটাই হতে হবে। একটা হলো যে ব্রেনের ব্লিডিংয়ে যেটা হয়, যদি সেই ট্রিটমেন্ট নিউরোসার্জন করবে, যদি কম হয় অনেক সময় জাস্ট মানে ড্রিল করে তো রক্তটা বের করে, জি। বেশি হলে আরও অপারেশন করতে হয়। আর নেকেটটা যখন হবে তখন আগে আগে কনফার্ম করতে হবে বাই আইদার সিটি স্ক্যান অথবা এমআরআই, তার নেচারের উপর নির্ভর করে তখন অপারেশন যেতে হয়। স্পাইনাল কর্ড যদি এরকম ইনজুরি হয়, তাকে তো অপারেশন করতেই হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভাইকালটা ফিক্স করতে হয়। অর্থাৎ দুটো একসাথে থাকলে খুবই ডেঞ্জারাস। এই জায়গা থেকে আমরা ফিরতে চাই, আরও বেশ কিছু প্রশ্নের জায়গা আছে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের। দর্শক, ঠিক এই পর্যায়ে আপনারা দেখছেন ডক্টরস টাকআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আবারও মনে করিয়ে দিই, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। কারো যে কোনো প্রবলেমে আপনারা কিন্তু সবসময় দ্বার উন্মুক্ত আছে, চলে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এই পার্টে। পরবর্তী অংশ নিয়ে ফিরছি বিরতির পর। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ডক্টরস টাকআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, কদিন আগে আমাদের মেহেদি মিরাজ, আমাদের ওয়ানডে টিমের ক্যাপ্টেন, তার মাথায় বল লাগলো। আফটার দ্যাট তাকে হসপিটালে শিফট করা হয়েছে এবং মোটামুটি 48 আওয়ার্সের একটা অবজারভেশন পিরিয়ড তার জন্য রাখা হয়েছে। আমার কোয়েশ্চেনের জায়গা স্যার এইখানে যে কেন এত দীর্ঘ সময় তাকে অবজারভেশনে রাখতে হয়েছে, বা এক্ষেত্রে কোনো টাইম ফ্রেম আছে কিনা যে এই টাইম পর্যন্ত রিস্কি? আচ্ছা, এখানে আসলে এটা বুঝতে গেলে আমাদের কিছু টার্ম বুঝতে হবে। একটা হলো কনকাশন, একটা হলো কন্টিউশন। হ্যাঁ, জি। কনকাশন ইজ অলওয়েজ এটা মাইনর হেড ইনজুরি। জি। এই জন্য সিমটমগুলো খুব মাইনিউট থাকে, অনেক সময় বোঝা যায় না। আবার এই কনকাশন থেকে পরে কিন্তু হেমোরেজ পরেও আবার কনভার্ট হতে পারে। তো কনকাশনে কি হয়, কনকাশনে একটা ব্রেইনের, এটা একটা শেকিং ইনজুরি। ব্রেইন শেক করার ফলে যেটা হয়, ওইখানে যখন এই আমাদের যে স্কাল বোনের সাথে যখন ব্রেন বাড়ি খায়, তো আমাদের যে নার্ভগুলো আছে সেই নার্ভে ট্রানজিয়েন্ট কিছু সময়ের জন্য সেই নার্ভের অ্যাক্টিভিটিগুলো থাকে না। ব্রেন তো বিভিন্ন নার্ভের কানেকশন দিয়ে চলে, আমরা বলি সিনাপস বলি। ওই সিনাপটিক অ্যাক্টিভিটিগুলো একটা নার্ভ টু একটা নার্ভের কমিউনিকেশনগুলো কমে যায়। তো এখন কেউ যদি এই মাইনর কনকাশনকে কেউ যদি ইগনোর করার পরে সে যদি আবার ধরেন হালকা একটু ডিজি ফিল হলো, একটু মাথা ভার লাগছে, আচ্ছা ঠিক আছে আমি এটা ইগনোর করলাম, আমি আবার খেলতে নেমে গেলাম, তো তাতে কি হবে, সেটা আবার সেকেন্ড কনকাশন ইনজুরি হয় তার। জি। তো এই কারণ আপনি ইনজুরি একটা আমাদের ব্রেইন কিন্তু নিজের সেলফ রিপেয়ার সিস্টেম আছে, সে কিন্তু ইনজুরি থেকে রিকভার করার চেষ্টা করে, কিন্তু ইনজুরি থেকে রিকভার করার টাইমে যদি আপনি আবার একটা সেকেন্ড ইনসাল্ট দেন, তখন ব্রেনের যে অটো রেগুলেশন সিস্টেম আছে সেটা ফেল করে গেলে কিন্তু তখন একটা সিভিয়ার ড্যামেজ হয়ে যায়। এবং এই কারণে আসলে আমাদের যখন কনকাশন আমরা অ্যাসেস করি, যখন মাঠে যখন যান যারা ফিজিও যান, কনকাশন অ্যাসেসমেন্ট টুল আছে, সেখানে আমরা স্পেসিফিক 3টা সেগমেন্টে 5টা করে কোয়েশ্চেন আছে এবং পয়েন্ট আছে। ওই পয়েন্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে তার কনকাশনের গ্রেডিংটা কেমন। যদি মাইনর গ্রেডিং হয় তাহলে তার নেক্সট 48 আওয়ার আমরা তাকে অবজার্ভ করি, যদি সে ডিটেরিয়েট না করে, তার যদি যে জ্ঞান সারার আগে যেটা বলেন যে জ্ঞানের মাত্রা যদি না কমে যায়, যদি নর্মাল থাকে, তাহলে তাকে গ্রেডেড ওয়েতে
আমরা নেক্সট ফেজে যেতে পারি। যেমন এই 48 আওয়ার সে যদি ভালো থাকে, তারপরে সে আস্তে আস্তে তার ওই নর্মাল ড্রিলে যাবে, হ্যাঁ, সে খেলায় ফিরতে পারবে না, সে নেক্সট নর্মাল ড্রিল, তারপরে নন কন্ট্যাক্ট ড্রিল, তো এগুলো করতে করতে আস্তে আস্তে এরপরে সে প্র্যাকটিস, মানে তার প্র্যাকটিসে যেতে মিনিমাম 5 to 7 days টাইম স্পেন্ড করা উচিত। তো এই পিরিয়ড টাইমটা কিন্তু তার একটা অবজারভেশন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। সো আমাদের সবসময় মনে রাখতে হবে, কনকাশন ইনজুরি, মাইনর হেড ইনজুরি, এটা আপনি অবজারভেশনে থাকলে, রেস্টে থাকলে ব্রেইন তার অটো রেগুলেশন সিস্টেম এটাকে কোপ আপ করে নিবে। কিন্তু আপনি যদি এটার উপরে আবার একটা সেকেন্ড হিট দেন, সেকেন্ড আবার একটা ইনজুরি হয়, তাহলে কিন্তু ব্রেন এখানে আর কোপ আপ করতে পারবে না। তো এই কারণে আসলে ওই সতর্কতার জায়গাটা সবসময় আমাদের জন্য থাকে, যে আমরা যেন প্লেয়ারকে তার লাইফ যেন আমি রিস্কে না দিই, এই অল্প একটু তার ইয়ের জন্য আর কি, একটা খেলা বা একটা ম্যাচের চিন্তা করে আর কি। স্যার যেমনটা সেকেন্ড ইম্প্যাক্টের কথাটা বললেন, যে সেকেন্ড ইম্প্যাক্টের থেকে আসলে একজন প্লেয়ারকে বাঁচানোর জন্য, বাট কোনো একজন প্লেয়ারের যদি একবার কোনো একটা কনকাশন ইনজুরি হয়ে যায়, বা দেখা গেল যে তার একবার লাইফে ঘটলো, এইটা পরবর্তী ফেজে কি আসলে তাকে অন্য কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারে, অন্য কোনো নিউরোলজিক্যাল সিনড্রোম কি ডেভেলপ করতে পারে সেই জায়গা থেকে? থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, সেটা হচ্ছে হলো গিয়ে এই আমরা যেটা বললাম যে কনকাশনটাও বেসিক্যালি হচ্ছে খুব মাইনর টাইপের একটা হেড ইনজুরি। জি। তা আপনি ধরেন একটা কনকাশন ইনজুরি হলো, এরকম প্লেয়াররা যখন খেলে তারা প্রচুর বলটার ওয়েট কিন্তু কম না, অনেক ভারী একটা বলকে কন্টিনিউয়াস হেড করতেছে, বা খেলতে গিয়ে এক প্লেয়ারের সাথে আরেক প্লেয়ারের মাথায় আঘাত লাগতেছে, কিংবা মাটিতে পড়ে গিয়ে মাথায়, মানে খেলতে গেলে কন্টিনিউয়াস মাথায় আঘাতের একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। এরকম কন্টিনিউয়াস আঘাত যদি পেতে থাকে, এদের কিন্তু একটা সময় গিয়ে আমরা পার্কিনসন্স ডিজিজ বলি। অনেক সময় কিন্তু পার্কিনসন্স ডিজিজ এবং আদার্স কিছু নিউরোডিজেনারেটিভ ডিজিজের চান্স অনেক বেশি থাকে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে। সো সেটাও কিন্তু একটা খুব সতর্কতার জায়গা আছে। স্যার এই পার্টে আপনার জন্য স্যার একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অনেকেই এই কথাটা বলে, জানি না এগুলো মিথ কিনা, সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছুই পাওয়া যায়, সেটা হচ্ছে কারো যদি এইখানকার মাসেলটা, ঘাড়ের মাসেল যদি শক্ত থাকে, তাহলে কনকাশনের মাত্রাটা কম হতে পারে, ঝাঁকুনিটা কম লাগতে পারে, এরকম কি কোনো আসলে ব্যাপার আছে, মানে নাকি এটা আসলে মিথ? না, ওর ব্যাপার আছে আসলেও, জি। কারণ যে কোনো এই খেলাগুলোতে জি। আজকাল তো বললাম প্রত্যেকটা মাসেলের তার অ্যাকশন দরকার আছে। কারণ হেড করতে গেলে কিন্তু আসলে নেক মাসেলগুলো যদি তার ভালো ডেভেলপ করা না থাকে, ভালো ওয়ার্ম আপ করা না থাকে, ভালো স্ট্রেংথ না থাকে, তাহলে কিন্তু সে যখন অন্য একটা প্লেয়ারের সাথে কলিশন হবে, তখন তার এই যে মেকানিজম, যে আমি বলছিলাম যে হঠাৎ করে হাইপার এক্সটেনশন হয়ে গেল, হাইপার এক্সটেনশন হয়ে গেলে তখন ওর ইনজুরিতে পড়ে যাবে। আবার দুইটার ক্ষেত্রে এই জন্য তার এই মাসেলের পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। হয়তো অন্য কোনো আর এমন কিছু নাই যে আর কিছুতে হবে, শুধু মাসেল পাওয়ারটা যদি তার ঠিক থাকে এবং সে খেলার আগে ভালো করে ওয়ার্ম আপ যদি করে নেয়, তাহলে হয়তো আর খুব সময় কোনো এত বড় আঘাত হবে না। তবে আর প্লেয়াররা এটা খুব ভালো করেই জানে, যখন হেড যখন নেয় তারা ওই খুব স্টিফ করে তারা পজিশন বুঝেই নেয়, এবং বলটা কোথায় লাগাতে হবে তাও তারা ভালো করে জানে। মানে হয়তো এখানে লাগলে যেটা হবে, এখানে লাগলে অন্যটা হবে, অতএব এইটা তারা ওই প্লেয়াররাই বুঝে করতে হয়। তবে অবশ্যই মাসেল স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট, মাসেল স্ট্রেংথটা ইম্পর্টেন্ট। এবং এই ধরনের ইনজুরির ক্ষেত্রে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল থেকে আসলে কেমন সার্ভিস পাওয়া যেতে পারে, প্লেয়াররা আশ্বস্ত হতে পারেন কিনা এই ধরনের কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে, আমরা সেই ব্যাপারে জানবো। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলছি। দর্শক, ঠিক এই পর্যায়ে ডক্টরস ডাগ আউট দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দেখছেন আপনারা, এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। স্যার, এই টাইপের কনকাশনের প্রবলেম যদি কেউ ফেস করেন, ডেফিনেটলি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আশেপাশে কিন্তু অনেক মাঠ আছে, অনেক খেলার জায়গাও আছে। সেক্ষেত্রে আসলে ইমার্জেন্সি কেয়ারের জায়গাটাতে, ইভেন তার পরবর্তী কেয়ারের জায়গাটাতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কেমনভাবে আসলে কাজ করছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ইউনাইটেড মেডিকেল কলেজে খুব ওয়েল অর্গানাইজ একটা অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে। জি। আপনি জানেন পাশেই 300 ফিট আছে। সো এখান থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের পেশেন্ট মাঝে মধ্যেই আসে। তো এরকম স্পোর্টস ইঞ্জুরি পেশেন্ট যদি আসে, আমাদের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কিন্তু ওখানে অনেক বড় ডিপার্টমেন্ট। এবং আমরা যেটা করি,
ওখান থেকে কিন্তু ইমার্জেন্সি থেকে আমাদের ডক্টরদেরকে কনসালটেন্টদেরকে ডিরেক্টলি কল করা হয়। আমরা কিন্তু উই অলওয়েজ রাশ টু দ্য ইমার্জেন্সি। আমরা কনসালটেন্টরা কিন্তু ইমার্জেন্সিতে গিয়ে পেশেন্টটাকে অ্যাসেস করি এবং তার সিটি স্ক্যান এমআরআই যেটাই লাগুক না কেন ইনস্ট্যান্ট ওখান থেকে কিন্তু আমাদের নিচতলাতেই কিন্তু সিটি স্ক্যান এমআরআই মেশিন। সো পেশেন্টের কিন্তু উইদিন 5 মিনিট সিটি এমআরআই হয়ে যাবে এবং আমরা কিন্তু ওখানেই থাকি। আমরা কিন্তু রেডিওলজিস্টের রিপোর্টের জন্য বসে থাকি না, আমরা ওখানেই থাকি। ওখানেই কিন্তু আমরা একটা মেডিকেল বোর্ড লাগলে মেডিকেল বোর্ড সব মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে, কারণ এদের কিন্তু অনেক সময় আদার ইনজুরিও থাকে, পলিট্রমা থাকে। তো সুতরাং আমার যে যে ধরনের কনসালটেন্ট দরকার ইনহাউস কিন্তু আমাদের সব ধরনের ডিসিপ্লিন আছে। আমাদের নিউরোলজিস্ট আছে, নিউরো সার্জন আছে, অর্থোপেডিক্স আছে, ক্রিটিক্যাল কেয়ার, মেডিসিন থেকে শুরু করে অ্যালাইড সবাই সেখানে থাকে এবং আমরা সবাই মিলে ওই পেশেন্টের জন্য দ্রুততম গতিতে যা করা প্রয়োজন, তার যদি ধরেন জাস্ট অবজারভেশন লাগে তাহলে আমাদের এখানে এইচডিউ আছে, অবজারভেশন ইউনিট আছে। যদি তার সার্জারি লাগে তাহলে আমাদের ইমিডিয়েট সার্জারি করার ক্যাপাসিটি আছে। ইভেন 24/7 আপনাকে যেটা বললাম এখানে 24/7 যে কোনো সার্জারি করার ক্যাপাবিলিটি এই হসপিটালে আছে। সো আমি মানে নট অনলি যারা স্পোর্টস পার্সোনাল, যারা যে কোনো ধরেন নর্মাল সাধারণ মানুষ যারা ধরেন রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো সময় যে কোনো ট্রমা হতে পারে, ট্রমায় হেড ইনজুরি হতে পারে আদার দ্যান স্পোর্টস। আমাদের যেভাবে আমরা বাইক চালাই অনেকেই মোটরসাইকেল ইনজুরি নিয়ে আসেন। সো যে কোনো হেড ইনজুরি যদি হয় তাহলে তাদেরকে বলবো আপনার দ্রুততম সময়ে আমাদের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে আসবেন এবং আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা দরকার ইমিডিয়েটলি আপনার জন্য সেই ডিসিশনটাই নেওয়া হবে। স্যার এই জায়গাটা যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে নিউরোলজির সঙ্গে অর্থোপেডিক্সের কোলাবোরেশনটা যদি প্রয়োজন হয়, আপনি যেটা বলছিলেন যে খুব বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন যখন তৈরি হয়ে যায়, সেটা আপনাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কতটুকু পসিবল? এই যে হেড ইনজুরি বা কনকাশন, এখানে কিন্তু এই তিনটা গ্রুপ সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যেমন আমি অর্থোপেডিক সার্জন হয়তো নেক বা এই পর্যন্ত, তারা নিউরোফিজিশিয়ান এবং নিউরো সার্জন, আমাদের একেবারে ফুল টিম ইউনাইটেড মেডিকেল কলেজে রেডি এবং আমরা যে কোনো পজিশনে যে কোনো অবস্থায় যে কোনো সময় আমরা ওই রোগীকে পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা রেডি থাকতে পারি। সেই জন্য আমি যে আমার যে পোর্শনটা আমি সেটা করব, নিউরোলজিও করবে, নিউরো সার্জনও সবসময় প্রেজেন্ট থাকবে। অর্থাৎ এই ধরনের রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো এই ক্ষেত্রে স্যার আসলে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো থাকে না, তো কারণ দেখা যায় ডায়াগনোস করতে করতে সেই রোগী ক্রিটিক্যাল অবস্থাতে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার দেখা যায় যে মাল্টিপল যখন প্রবলেম তৈরি হয় তখন আবার আরেক জায়গায় দৌড়াতে হয়, এই জায়গায় দৌড়াতে হয়। স্যার লাস্ট কোয়েশ্চেন সেটা আপনার জন্য, সেটা হচ্ছে আফটার রিকভারি ফলো আপের জায়গাটাতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কেমন অ্যাসিউরিটি দিচ্ছে? ফলো আপে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে ছুটি দেওয়ার পরে কিছু কিছু পেশেন্টের দেখা যাচ্ছে যাদের ফিজিওথেরাপি প্রয়োজন হয়, আমরা খুব সুন্দর আমরা ফিজিওথেরাপি ফ্যাসিলিটিস আমাদের এখানে আছে। এরপরে হচ্ছে হলো গিয়ে প্যারালালি যদি আমাদের ওপিডিতে যদি ফলো আপ প্রয়োজন হয়, আমরা সেই ফ্যাসিলিটিগুলো আমাদের এখানে সবই আছে এবং আই হোপ দ্যাট আসলে আমাদের সেট আপটাই অনেক সুন্দর এবং ইলাবোরেটলি একটা বড় সেট আপই করা হয়েছে। আই এম এক্সপেক্টিং দ্যাট পেশেন্টরা ভালো একটা সার্ভিস আমাদের এখান থেকে পাবে ইনশাল্লাহ, এবং খুব সুন্দরভাবে খুব চমৎকারভাবে আসলে এই পুরো ব্যাপারটাকে মেনটেন করা হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কেউ যদি এই ধরনের প্রবলেমে পড়েন অবশ্যই কিন্তু বিকল্প অন্য কোনো চিন্তা করার আসলে রাস্তার জায়গাটা নাই। যদি আপনার কাছাকাছি জায়গা, যেহেতু এই ব্যাপারটা অনেক বেশি মাত্রায় ক্রিটিক্যাল একটা ব্যাপার এবং তাড়াতাড়ি ট্রিটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। স্যার আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। একটা খুব ভ্যাস্ট টপিক নিয়ে আজকে কথা বলার চেষ্টা করেছি, যদিও আমার কাছে মনে হয় যে 20 মিনিটস ইজ নট এনাফ এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য, বাট আপনারা খুব সহজে ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে এবং এই আয়োজনে আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে আবারও জানিয়ে দিই, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। যে কোনো ধরনের ক্রিটিক্যাল কন্ডিশন, যে কোনো ধরনের ইমার্জেন্সি কেয়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।